জি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সাবধানে চলতে কিছু পড়িয়েছেন মলিকুলার বায়োলজিতে। আমরা ফার্স্ট আইটেম যেটা সাধারণত নেই, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি মলিকুলার বায়োলজির বেসিক যে কম্পোনেন্ট গুলি, বিশেষ করে ডিএনএ, আরএনএ এবং সেল সাইকেল, এই জিনিসগুলোকে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য। তো আমরা আজকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এই জন্য প্রথমেই হোমওয়ার্কের যে শব্দ সেটা আমি লিখে দিয়েছি, জিন এক্সপ্রেশন। নেক্সট ক্লাসে জিন এক্সপ্রেশন সম্পর্কে আমরা জানতে চাইব। কোশ্চেনটা হচ্ছে জিন এক্সপ্রেশনের ব্যাপারে। দেয়ার আর অ্যারাউন্ড 30,000 জিনস ইন হিউম্যান বডি। In 46 chromosomes, there are around 30,000 genes in human body. এখন এই 30,000 জিনের সবাই যে এক্সপ্রেসড হবে বা সবাই যে এক্সপ্রেশন হবে, ব্যাপারটা এরকম না। 30,000 জিনস এর নেসেসারি কম্পোনেন্ট যেগুলো আমাদের বডির জন্য দরকার বা আমাদের সার্ভাইভালের জন্য দরকার, শুধুমাত্র সেই জিনগুলোই এক্সপ্রেশনে যাবে। জিন এক্সপ্রেশন খুব সহজ জিনিস। জিন এক্সপ্রেশন মানে হচ্ছে প্রোটিন সিনথেসিস হওয়া। প্রোটিন সিনথেসিস, কোন একটা জিন যদি তাকে এক্সপ্রেস করতে চায়, ইট নিডস টু সিনথেসাইজ প্রোটিন। যদি প্রোটিন সিনথেসিস হয় তাহলে আমরা সেটা এক্সপ্রেসড জিন হিসেবে চিন্তা করবো। আর যদি প্রোটিন সিনথেসিস না হয়, সেটা কখনোই এক্সপ্রেসড জিন হবে না, সেটা একটা সাপ্রেসিভ জিন হিসেবে থাকবে। যদি এই 30,000 জিনের মধ্যে আমরা ধরে নিলাম 20,000 আর ওয়ার্কিং, যদি 20,000 জিন কাজে এক্সপ্রেস করে বা প্রোটিন সিনথেসিস করে, বাকি 10,000 জিন যদি না করে, তাহলে সেই জিনগুলোর কি অবস্থা, সেগুলো আমরা একসময় ডিটেলস আলোচনা করব। আসলে আমাদের সার্ভাইভালের জন্য 20,000 জিনস যদি এখন দরকার হয়, হয়তো ইভলিউশনের কোন একটা পর্যায়ে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যখন বাকি যে জিনগুলো কাজ করছে না বা যেই জিনগুলো এক্সপ্রেস হচ্ছে না, সেই জিনগুলো একসময় এক্সপ্রেশনে যাবে। তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে দিস ইজ দ্য হোমওয়ার্ক। এটার ব্যাপারে দেখবো কে ভালো বলতে পারো। জিন এক্সপ্রেশন প্রসেস কিনা, ইজ লাভ এ জিন এক্সপ্রেশন প্রসেস? আমরা তো জানি জিন এক্সপ্রেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিস হয়। সো হোয়াট অ্যাবাউট লাভ? এটা কি কোনো জিন এক্সপ্রেশন প্রসেস কিনা বা এটার সাথে জিন এক্সপ্রেশন জড়িত কিনা? আমরা আজকে বেসিক স্ট্রাকচার সম্পর্কে কিছু জানবো। বেসিক স্ট্রাকচার জানার আগে দুইটা জিনিসের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিব। বুঝি না, আবার বলো, আবার বলো। আচ্ছা, আমরা দুইটা জিনিসের ব্যাপারে গুরুত্ব দিব। আমরা জানি বিল্ডিং ব্লকস অফ ডিএনএ এন্ড আরএনএ। ডিএনএ আরএনএ বেসিক কোনো পার্থক্য নাই, খুব সহজ পার্থক্য আছে যে স্ট্রাকচারাল ডিফারেন্স আর ফাংশনাল ডিফারেন্স। স্ট্রাকচারাল ডিফারেন্সের কারণেই তার ফাংশনাল ডিফারেন্স। যদি কোনো একটা কম্পোনেন্টের স্ট্রাকচারাল ডিফারেন্স হয়, তখনই তার ফাংশনাল ডিফারেন্স থাকে। আর যদি স্ট্রাকচারাল কোনো ডিফারেন্স না থাকে, তাহলে কখনোই সেটাতে কোনো ফাংশনাল ডিফারেন্স ক্রিয়েট করবে না। আমরা জানি nucleic acid, DNA or RNA, deoxyribonucleic acid and ribonucleic acid. ডিএনএ আরএনএ এর বিল্ডিং ব্লক হবে নিউক্লিওটাইড। যখন অনেকগুলো পলিমার একসাথে নিউক্লিওটাইড হিসেবে কাজ করবে, তখন সেটা আমাদেরকে একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। তাহলে নিউক্লিক অ্যাসিডের বেসিক স্ট্রাকচার যেটা নাইট্রোজেনাস বেস, সেই নাইট্রোজেনাস বেস গুলো আমরা সাধারণত দুই ভাবে চিন্তা করি নাইট্রোজেনাস বেস হিসেবে। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিনের তাহলে কি পার্থক্য? আমরা আগেই বলেছি ডিএনএ এবং আরএনএ এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে কিছু পিউরিন এবং পাইরিমিডিন বেস পেয়ারে ওদের একটা প্রবলেম থাকে বা ওদের একটা ডিফারেন্স থাকে। আর বাকি স্ট্রাকচারাল যে ফর্মুলা সেগুলো শুধু সাধারণত একই হয়। বেসিক্যালি ডিএনএ কাজ করবে ইনসাইড নিউক্লিয়াস আর আরএনএ কাজ করবে সাধারণত আউটসাইড নিউক্লিয়াস। ডিএনএ ইনসাইড নিউক্লিয়াস এন্ড আরএনএ আউটসাইড নিউক্লিয়াস সাধারণত। আরো কিছু বেসিক কিছু ফিচার আছে আমরা জানি পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে।
তাহলে প্রথমে আসি আমরা পিউরিনের স্ট্রাকচার কি। এটা হচ্ছে ডেরিভেটিভস অফ অ্যারোমেটিক হেটারোসাইক্লিক নাইন অ্যাটম রিং কম্পাউন্ড। আর যদি আমরা পাইরিমিডিনের কথা চিন্তা করি, ডেরিভেটিভস অফ অ্যারোমেটিক হেটারোসাইক্লিক, এটা হবে 6 অ্যাটম, 6টা কার্বন থাকবে। রিং কম্পাউন্ড, দুইটাই রিং কম্পাউন্ড, একটা 9 অ্যাটম হবে। পিউরিন গুলো অলওয়েজ 9 অ্যাটমস and pyrimidines are always 6 atoms. Raw material for synthesis, raw material কি কি থাকতে পারে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে? পিউরিন হবে অ্যাসপার্টেট, CO2, গ্লুটামিন, গ্লাইসিন, ফরমাইল ফলিক অ্যাসিড, মিথিনাল ফলিক অ্যাসিড। আর পাইরিমিডিন অ্যাসপার্টেট, CO2 and গ্লুটামিন। যদি কোনো কারণে আমাদের সাধারণত ফলিক অ্যাসিড সিনথেসিসে কোনো প্রবলেম হয়, তখন আমাদের পিউরিন গুলো সিনথেসিস হতে পারে না, বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য যদি কোনো কারণে আমাদের অ্যামাইনোএসিড সৃষ্টি হয়, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় বডিতে, তখন সাধারণত পিউরিন সিনথেসিসের জন্য এডিকুয়েট র ম্যাটেরিয়াল থাকে না। এই জন্য ডিউরিং প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টারে যখন বেবি গ্রোথ বা বেবির যখন অর্গানোজেনেসিস হয়, কারণ তখন প্রচুর পরিমাণে আমাদের পিউরিন দরকার হয়, তখন ডিএনএ সিনথেসিস দরকার হয়, প্রোটিন সিনথেসিস দরকার হয় ইন এ গ্রোয়িং বেবি অর ইন এ ফিটাস, তখন আমরা সাধারণত ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিই। টাইপস: পিউরিন, এডিনিন এবং গুয়ানিন। আর পাইরিমিডিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। আরএনএ তে সাধারণত ইউরাসিল থাকে। আরএনএ তে ইউরাসিল তে ইউবিকুইটাস, মানে আরএনএ তে ইউরাসিল থাকবে কিন্তু ডিএনএ তে কোনো ইউরাসিল থাকবে না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স between purine and pyrimidine base, nitrogenous base. Uracil will only be present in RNA, and DNA will contain no uracil. ডিএনএ তে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকবে, ইউরাসিল থাকবে থাইমিন। আর আরএনএ তে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকবে। Catabolic product uric acid in case of
পিউরিন। আর পাইরিমিডিনে আমাদের ক্যাটাবলিক প্রোডাক্ট অনেক বেশি থাকবে, CO2 থাকবে, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া থাকবে, এসিটাইল কোয়ে হবে, এবং সেই সাথে হবে সাকসিনাইল কোয়ে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। যদি আমরা এই চারটা মনে রাখতে পারি, পিউরিন এবং পাইরিমিডিন বেসিক পার্থক্য, তাহলে আমাদের স্ট্রাকচার বুঝতে খুব একটা প্রবলেম হবে। এবং এখান থেকে MCQ এবং মাঝে মাঝে শর্ট নোট আসে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিউরিন, পাইরিমিডিনস এন্ড অলসো শর্ট নোটে যেটা আসে মেইনলি, যে হুইচ ইজ দ্য অনলি কম্পোনেন্ট দ্যাট ইজ প্রেজেন্ট ইন RNA, দ্যাট ইজ ইউরাসিল। ইউরাসিল কখনোই DNA তে থাকবে না। এখন আসি আমরা, যদি আমরা চিন্তা করি বিল্ডিং ব্লক, তাহলে আমরা পিউরিন এবং পাইরিমিডিন, যদি পিউরিন এবং পাইরিমিডিন সাথে যদি একটা প্যান্টোজ সুগার থাকে এবং সাথে ফসফেট থাকে, তখনই এটা নিউক্লিওটাইড বা নিউক্লিওটাইড গুলো যখন পলিমার তৈরি করবে, তখনই সেটা একটা নিউক্লিক অ্যাসিড হিসেবে গণ্য হবে। তাহলে নিউক্লিক অ্যাসিড আমাদের কি কি আছে? আমরা নিউক্লিক অ্যাসিড জানি আমরা দুই ধরনের আছে সাধারণত। আমাদের যে নিউক্লিক অ্যাসিড গুলো দরকার হয় দুই ধরনের আছে, একটা হচ্ছে DNA এবং আরেকটা হচ্ছে RNA। তাহলে আমরা DNA এবং RNA এর বেসিক যে ডিফারেন্স সেটাকে আমরা দেখি, তাহলে আমাদের মনে রাখতে সহজ হবে। DNA ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং RNA রাইবোনিউক্লিক অ্যাসিড। DNA actually these are polymers of deoxyribonucleotide। আমরা বলেছি রাইবোনিউক্লিওটাইড তখন হবে যখন একটা প্যান্টোজ সুগার থাকবে, সে সাথে একটা নাইট্রোজেনাস বেস থাকবে এবং ফসফেট গ্রুপ সাথে যুক্ত থাকবে। DNA এবং RNA এর মধ্যে তিনটে স্ট্রাকচারই থাকবে, দ্যাট ইজ নাইট্রোজেনাস বেস থাকবে, প্যান্টোজ সুগার থাকবে, সাথে ফসফেটও থাকবে। বাট বেসিক ডিফারেন্স হচ্ছে DNA তে যেই রাইবোনিউক্লিওটাইড থাকবে দ্যাট ইজ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, এবং RNA তে যে রাইবোনিউক্লিওটাইড থাকবে দ্যাট ইজ রাইবোনিউক্লিওটাইড। কারণ RNA এর সেকেন্ড পজিশনে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, আর DNA এর সেকেন্ড কার্বন পজিশনে, সেকেন্ড প্যান্টোজ সুগারের সেকেন্ড কার্বন পজিশনে কোনো হাইড্রোক্সিল গ্রুপ থাকে না। সেজন্য শুধুমাত্র DNA এবং RNA এর বেসিক পার্থক্য হচ্ছে এখানে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এন্ড রাইবোনিউক্লিওটাইড। যদি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড থাকে ডিঅক্সি, দ্যাট মিনস দেয়ার ইজ ডেফিসিয়েন্সি অফ ওয়ান অক্সিজেন অ্যাটম। সেক্ষেত্রে প্যান্টোজ সুগারের ক্ষেত্রে DNA যদি হয় সেকেন্ড কার্বন পজিশনে কোনো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে না। আর ইন কেস অফ RNA there is a hydroxyl group in second carbon position of pentose sugar. That's why this is ribonucleotide. Number of strand আমরা জানি always Watson-Crick মডেল অনুযায়ী ডাবল স্ট্যান্ডার্ড, and RNA সাধারণ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এন্ড আমরা বলেছি ডি রাইবোজ সুগার থাকবে। আর এডেনিন, গুয়ানিন, সাইটোসিন সাথে ইউরাসিল এবং রাইবোজ সুগার বেসিক কম্পোনেন্ট। লোকেশন সাধারণত নিউক্লিয়াস এবং ইন কেস অফ মাইটোকন্ড্রিয়া মাঝে মাঝে মাইটোকন্ড্রিয়ার ওন DNA থাকে। আর RNA ক্ষেত্রে সেটা রিভার্স হয়ে যায়, সাইটোপ্লাজমে থাকে এবং মাঝে মাঝে নিউক্লিয়াস থাকে। স্ট্যাটিক না, এটা একটা প্রসেস, যে কোথায় কোনটা থাকবে এটা হচ্ছে একটা চলমান প্রসেস। যে RNA যখন ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে তখন সে সাইটোপ্লাজম থেকে
ইনফরমেশন যখন সে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে নিয়ে যাবে তখন সেটাকে ট্রান্সপোর্ট আরএনএ হয় এবং তখন সাধারণত এটা নিউক্লিয়াসেও থাকে সাইটোপ্লাজমে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেগুলো প্রোটিন সিনথেসিস করে মেসেঞ্জার আরএনএ যেগুলো সেগুলো সাধারণত সাইটোপ্লাজমে বেশি কাজ করে। এটা অ্যালকালি দিয়ে সাধারণত ডিএনএ হাইড্রোলাইসিস হয় না, এই জন্য আমরা অ্যালকালি ব্যবহার করি না যখন আমরা ডিএনএ ফ্র্যাগমেন্ট খুঁজতে যাব, বাট ইন কেস অফ আরএনএ সাধারণত অ্যালকালি দিয়ে এটা হাইড্রোলাইসিস হয়। Purine equals to pyrimidine in case of DNA, but in case of RNA may not be equal, কম বেশি থাকতে পারে। Adenine, thymine and guanine cytosine ratio সাধারণত ইকুয়াল 1, but in case of RNA ডিফার, সাধারণত ডিফার করে। ফাংশনের ব্যাপারে আমরা সবাই জানি, chemical basis of heredity, replication, storage and transmit of genetic information. জেনেটিক ইনফরমেশন যেটা সাধারণত ডিএনএ থেকে কোড করা হবে, আরএনএ এর কাজ হচ্ছে সেই জেনেটিক ইনফরমেশনটাকে ট্রান্সলেট করে প্রোটিন সিনথেসিস করা। দিস ইজ দ্য বেসিক ফাংশন যে ডিএনএ এবং আরএনএ যদি কথা বলি, তাহলে ডিএনএ আরএনএ আমরা যদি ওভারঅল চিন্তা করি যে ডিএনএ এবং আরএনএ এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখন ডিএনএ আরএনএ এর আরেকটা আমাদের ফার্স্ট আইটেমে যেটা হবে আগামী সপ্তাহে, তোমাদের নেক্সট উইকেই তোমাদের আইটেম হবে ফার্স্ট আইটেমের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেল সাইকেল। আমরা সেল সাইকেল সম্পর্কে একটু জানবো যে কখন সেল সাইকেলটা কাজ করে এবং কখন শব্দ সেল সাইকেলের ব্যাপারে আমরা সেল সাইকেল। সেল সাইকেল দরকার, কারণ যদি সেল সাইকেল না থাকতো আমাদের অনেক কিছু আসলে সেভাবে সাস্টেইন করা পসিবল হতো না। যেমন আমরা যদি সিম্পল একটা জুতোর কথা চিন্তা করি, যে আমরা শুজ যেগুলো পরি কিছুদিন পর পরই সেই শুজ গুলো চেঞ্জ করতে হয়, কারণ শুজ গুলো নষ্ট হয়ে যাবে, ক্ষয় হয়ে যায়, সহজ কথা কন্টিনিউয়াস ফ্রিকশনের কারণে সেই শুজ গুলো জুতোগুলো ক্ষয় হয়ে যায়। কিন্তু আমরা যখন হাঁটাহাঁটি করি তখন আমাদের যে এপিথেলিয়াল সেল এপিডার্মিস থেকে সেগুলো ক্ষয় হয়ে যায়, কিন্তু এগুলো প্রতিদিনই রিপ্লেনিশ হচ্ছে বা প্রতিদিনই সেগুলো রিপ্লেস হচ্ছে। কেন? ডিউ টু সেল সাইকেল। যদি এরকম না হতো তাহলে আমরা বেশি দিন হাঁটার পর তো আমাদের পায়ের যে সোল সেটা ক্ষয় হয়ে যেত, কিন্তু সেটা হয় না। কেন? ডিউ টু সেল সাইকেল। সেল সাইকেল এই জন্যই দরকার সেলের টার্ন ওভারের জন্য। যদি কখনো সেল সাইকেল স্টপ হয়ে যায় তখন সাধারণত সেল টার্ন ওভার হবে না। তো সেল সাইকেল যদি আমরা চিন্তা করি, cyclical sequence, events in DNA replication and cell division. সেল ডিভিশন সময় মাইটোসিস আমরা বুঝবো, কারণ যদি সেটা বডি সেলে হয় বা সোমাটিক সেল হয়, দ্যাট ইজ অলওয়েজ মাইটোসিস। In response
The cell cycle, it is the cyclical sequence of events involving DNA replication. DNA replication involved করবে and cell division, mitosis of a somatic cell in response to extracellular growth factors with a view to produce two identical daughter cells. একটা সেল থেকে আমরা দুইটা সেল করব, এই জন্য আমাদের সেল সাইকেলটা দরকার। আমরা বলেছি সেল সাইকেলটা সেল টার্নওভারের জন্য দরকার, কারণ প্রতিনিয়ত আমাদের বডি সেলগুলো রিপ্লেনিশ হচ্ছে, প্রতিনিয়ত এগুলো ডেস্ট্রয় হচ্ছে। সুতরাং সেগুলোকে রিপ্লেস করার জন্য আমাদের একটা অবশ্যই সেল সাইকেল শরণাপন্ন হতে হবে। তাহলে সেল সাইকেল কিভাবে হয় সাধারণত? বেসিক্যালি সেল সাইকেল is done by duplication of cellular components, that is interphase, nuclear division, that is mitosis, and cytoplasmic division. That is cytokinesis. So cell cycle ডুপ্লিকেশন হচ্ছে কি কি? সেলুলার কম্পোনেন্ট বলতে সেলুলার কম্পোনেন্টের মধ্যে শুধু যে নিউক্লিয়ার ডিভিশন হবে বা ক্রোমোজোম গুলো সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হবে ব্যাপারটা এরকম না। যতগুলো সেলুলার কম্পোনেন্ট আছে, লাইসোজোম, ফ্যাগোজোম, তারপর সাইটোসোলে যেসব অর্গানেলিস গুলো আছে, গোলগি অ্যাপারাটাস, সবগুলো জিনিসেরই সবগুলো সেলুলার কম্পোনেন্টেরই ডুপ্লিকেশন হবে। সেই সাথে যদি আমরা ওভারঅল একটা সেল সাইকেলের কথা চিন্তা করি, নিউক্লিয়ার ডিভিশন হবে এবং সাইটোপ্লাজমিক ডিভিশন হবে। তার মানে একটা সেল থেকে আমাদেরকে দুইটা সেল করতে হবে আইডেন্টিক্যাল। এটা কিভাবে কন্ট্রোল হয়? সাধারণত সেল সাইকেলটা যদি কন্ট্রোল করতে না পারে তাহলে তো মুশকিল। যদি এক্সুবারেন্ট গ্রোথ হয় কোনো কারণে, যে সেল সাইকেল চলছে কখনো বন্ধ হচ্ছে না, তাহলে আমাদের একটা প্রবলেম। তার মানে একটা চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে। It is controlled by alternate activation and deactivation of the key enzyme called CDK, cyclin dependent protein kinase. And its coenzyme cyclin. সেল সাইকেল কয়টা ফেজ হয় সাধারণত? আমরা যদি ফেজ গুলো চিন্তা করি, S ফেজ, G2 ফেজ, M ফেজ, G1 ফেজ সাধারণত। G0 ফেজ নামে একটা ফেজ আছে, যেটা সাধারণত আমরা রেস্টিং ফেজ হিসেবে চিন্তা করি। G0, not G0, it's G0 ফেজ। S, যদি S ফেজের কথা আমরা চিন্তা করি, S দিয়ে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সিনথেসিস ফেজ, দ্যাট ইজ ডিএনএ সিনথেসিস ফেজ। এখানে রেপ্লিকেশন হবে, সহজ কথা রেপ্লিকেশন সিনথেসিস হবে ক্রোমোসোমাল ডিএনএ and হিস্টোন। হিস্টোন এক ধরনের প্রোটিন,
হিস্টোন প্রোটিন ছাড়া ডিএনএ কে ধরে রাখার মতো কেউ থাকবে না। সুতরাং যদি ক্রোমোজোমাল রেপ্লিকেশন হয়, ক্রোমোজোম গুলো যদি রেপ্লিকেশন করে তার কোয়ান্টিটি ডাবল করতে চায়, কোয়ালিটি না কোয়ান্টিটি যদি ডাবল করতে চায়, সেই সাথে আমাদের তার যে বিল্ডিং ব্লকের স্ট্রাকচার বা তাকে সাপোর্টিভ যে স্ট্রাকচার, দোজ আর হিস্টোন প্রোটিনস, হিস্টোন প্রোটিন গুলো আমাদের দরকার হবে। এরপর যদি আমরা চিন্তা করি এস ফেজের পরে আমাদের জি নট ফেজ, জি নট ফেজ এটাকে বলে সেকেন্ড গ্যাপ ফেজ আর সেকেন্ড চেক পয়েন্ট। It represents brief cellular growth, but there is repair of any errors of replication. যদি কোনো কারণে রেপ্লিকেশন প্রসেসের কোনো ইরর চিহ্নিত হয়, আইডেন্টিফাই হয়, তখন সাধারণত জিনট ফেজে সেটা কারেকশনের চেষ্টা চলে। আর যদি জিনট ফেজে সেটা কারেকশন না হয়, সাধারণত পরবর্তী সেটা ডিসঅর্ডার সেল গ্রোথ হিসেবে চিহ্নিত হয়। দ্যাট উইল লিড টু নিউপ্লাজম। And it is the preparatory phase. সিনথেসিস জন্য যে প্রিপারেটরি ফেজ ধরা হয় মাইটোসিস এবং প্রোটিন সিনথেসিস, সেই সাথে অন্যান্য যে অর্গানেলিস গুলো আছে আমাদের নিউক্লিয়াস অথবা সাইটোপ্লাজম, যেসব অর্গানেলিস গুলো আছে সবগুলো রেপ্লিকেশনের জন্য। এরপর আমরা সবচেয়ে বড় ফেজ যেটা এম ফেজ, এম ফেজে সাধারণত যেটা হবে নিউক্লিয়ার ডিভিশন হবে। নিউক্লিয়ার ডিভিশন, মাইটোসিস, এখানে মাইটোসিস হবে ইনঅ্যাক্টিভ, এবং এটা সাধারণত ক্রোমোজোম গুলো কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। G1 phase, এটাকে আমরা আগে বলছি সেকেন্ড গ্যাপ ফেজ, বা এটা হচ্ছে ফার্স্ট G1 ফেজ, যেটা ফার্স্ট গ্যাপ ফেজ or first checkpoint. এটাতে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, and repair of DNA damage. G1 phase, preparative phase for replication, এবং এটা সাধারণত অ্যাবসেন্ট থাকে, absent in rapidly dividing cells. Rapidly dividing cells যেমন জিআই ট্র্যাক্টের যে লাইনিং এপিথেলিয়াম আছে, জিআই ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম, স্কিন, এগুলো হচ্ছে rapidly dividing cells. যদি কোনো কারণে ডিএনএ ড্যামেজ হয়, তাহলে যেটা করবে
আমাদের একটা জিন আছে, সেই জিনটার নাম হচ্ছে P53 অ্যাক্টিভেট হবে। ডিএনএ যদি ড্যামেজ হয় P53 জিন অ্যাক্টিভেট হবে। এবং P53 জিন অ্যাক্টিভেট হবে, আমরা বলেছিলাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যেগুলো আছে, P53 জিন যদি অ্যাক্টিভেট হয় তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যেই এনজাইম গুলো আছে সেগুলো সাইক্লিনের উপর কাজ করতে পারবে না। আলটিমেটলি যদি কোনো কারণে ডিএনএ ড্যামেজ ডিটেকশন করতে পারে, তখন আমাদের P53 জিনটাই অ্যাক্টিভেট করবে। আচ্ছা, P53 কি ধরনের জিন? P53 হচ্ছে ইটস এ টিউমার সাপ্রেসর জিন। টিউমার সাপ্রেসর জিন, টিউমার সাপ্রেসর জিনের কাজ কি? যদি কোনো কারণে ডিএনএ ড্যামেজ হয়, ডিএনএ ড্যামেজ হয়, তাহলে ডিএনএ ড্যামেজ হলে যেটা হবে, ডিসঅর্ডার্ড ডিএনএ থেকে ডিসঅর্ডার্ড সেলুলার কম্পোনেন্ট সিনথেসিস হবে। সুতরাং সেটাকে প্রিভেন্ট করার জন্য যদি সেল কখনো চিন্তা করে যে ডিউরিং সেল ডিভিশন there is some defects in DNA or there is some damage in the DNA, then it activates automatically P53 gene. P53 is a tumor suppressor gene. তো যখন P53 জিন অ্যাক্টিভেট হবে, তখন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যে এনজাইম গুলো আছে সেগুলো আর সাইক্লিন প্রোটিনের উপর কাজ করতে পারবে না। তখন সেলটার অ্যাপোপ্টোসিস হয়ে যাবে বা সেল উইল বি ডেড। সেলুলার ডেথ হবে। সেলুলার ডেথ হলে আর নিউপ্লাজম অথবা এক্সুবারেন্ট কোনো গ্রোথ বা ডিসঅর্ডার কোনো গ্রোথের, অ্যাবনর্মাল কোনো গ্রোথের চান্স থাকবে না। আরেকটা ফেজ আমাদের আছে যেটাকে আমরা বলি ইন্টারফেজ। Period between cell divisions. Extended from G1 phase to G2 phase to S phase. এবং এখানে ক্রোমোজোম গুলো বায়োলজিক্যালি অ্যাক্টিভ থাকবে ইন্টারফেজে। রেপ্লিকেশন হবে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ক্রোমোজোমের ক্ষেত্রে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সেখানে রিপেয়ার করবে ইন্টারফেসে, and other years of replication. ইম্পর্টেন্ট হচ্ছে সেলস ইউটিলাইজ অথবা সেলগুলো সাধারণত স্পেন্ড করে মোস্ট অফ দি টাইম তো দিস ইজ সেল ডিভিশন। আমরা যদি সেল সাইকেলের কথা চিন্তা করি, সেল সাইকেলের ক্ষেত্রে আমাদের এস ফেজ অথবা সিনথেটিক ফেজ আসবে প্রথমে, এরপর G2 ফেজ যেটাকে আমরা বলি প্রি মাইটোটিক ফেজ, আর এম ফেজ বা মাইটোটিক ফেজ যেখানে সাধারণত মাইটোসিস হবে, এবং G1 ফেজ যে প্রি সিনথেটিক ফেজ, আর G0 ফেজ আমরা রেস্টিং ফেজ। সেক্ষেত্রে ইন্টারফেজে সাধারণত সেলগুলো মোস্ট অফ দি টাইম দ্য সেল স্পেন্ডস ইট অ্যাক্টিভিটি অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলগুলো সাধারণত ইন্টারফেজে থাকে। যদি ইন্টারফেজে না থাকে তাহলে নর্মাল যে সেলুলার অ্যাক্টিভিটি, হরমোন প্রোডাকশন, সে সাথে হচ্ছে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো সাধারণত এখানে সম্ভব হয় না।
সেল সাইকেলের ক্ষেত্রে সেলগুলো ম্যাক্সিমাম সময় স্পেন্ড করবে, ম্যাক্সিমাম টাইমই তারা ইন্টারফেসে থাকবে, কারণ ইন্টারফেস ইজ দ্য টাইম। এই টাইম পিরিয়ড সাধারণত সেলুলার অ্যাক্টিভিটির জন্য যত কাজ দরকার, এটিপি জেনারেশন, হরমোন প্রোডাকশন, এনজাইমের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো ইন্টারফেস সম্ভব। সেলের নিজের সার্ভাইভালের জন্য বাকি ফেজগুলো ইম্পর্টেন্ট, সেলের নিজের সার্ভাইভালের জন্য, বাট ইন্টারফেস এই জন্যই দরকার যে সেল বডি কিছু প্রোভাইড করবে, বা বডি অ্যাজ এ হোল একটা অর্গানিজম হিসেবে একটা অর্গানিজমকে সার্ভাইভ করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলি সাধারণত ইন্টারফেসে হয়, আর বাকি ফেজগুলো হয় সাধারণত সেল ইটসেলফ নিজেকে সার্ভাইভ করার জন্য। তো আশা করি আমাদের সেল সাইকেল, ডিএনএ, আরএনএ এবং স্ট্রাকচার গুলো অলরেডি ডক্টর সমীর তোমাদেরকে গতকাল করিয়েছেন। ডিএনএ স্ট্রাকচার বা আরএনএ স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এখান থেকে আসে, এবং সেই সাথে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, বিশেষ করে ডিফারেন্স গুলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিউরিনস এন্ড পাইরিমিডিনস, এন্ড অলসো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিএনএ এন্ড আরএনএ। তো পিউরিন এবং পাইরিমিডিনের ক্ষেত্রে অনেক সময় স্ট্রাকচারও আছে, স্ট্রাকচার দিয়ে দেয়, যেগুলো এমসিকিউতে যে স্ট্রাকচার দিয়ে দেয় কোন একটা পেন্টস সুগার অথবা ফসফেট বেজের, যে হোয়াট ইজ দিস, এটা কি পিউরিন না পাইরিমিন, অথবা পিউরিন কি, এই জিনিসগুলো একটু পড়ে নিবা। আর আমাদের তোমাদের জন্য একটা হোমওয়ার্ক ছিল জিন এক্সপ্রেশন, যেটা আমরা বলেছিলাম জিন এক্সপ্রেশন, আমরা বলেছি যে এক্সপ্রেস জিন কিছু 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 থাকে আর আনএক্সপ্রেস জিন কিছু কিছু থাকে ইভলিউশনারি ফেজে, এবং আমাদের প্রশ্ন ছিল এটা সলভ করে আসবা। Is it a gene expression process? এটা কি কোনো জিন এক্সপ্রেশন প্রসেস কিনা, বা হাউ লাভ ইজ রিলেটেড টু জিন এক্সপ্রেশন, কিভাবে জিন এক্সপ্রেশনের সাথে জড়িত। দেখি কে ভালো সাবমিট করতে পারো এই ব্যাপারটা। আমাদের আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আইটেম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই ক্লোজ করে দেন। করোনার অবস্থা তো খুব